নমস্কার, আমি সমাপ্ত। তোমাদের সকলকে স্বাগত জানাই মৈত্র স্টোরিতে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজ পাঠ করতে চলেছি কর্ণপিশাচীর ফাঁদ এই গল্পের অন্তিম পর্ব। কলমে সুজন কুমার সেন। আর হ্যাঁ, তোমরা যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে দিও। তাহলে আর দেরি করছি না, গল্প শুরু করছি। খবর পেয়ে জমিদার হীরেন দত্ত নিজের কয়েকজন বিশ্বস্ত লেঠেলকে সঙ্গে নিয়ে সেই গুপ্ত স্থানে উপস্থিত হয়। ভবেশদা ও কমলার কোনো কিছু বুঝে ওঠার আগেই জমিদারের দুর্ধর্ষ লেঠেলরা তাদেরকে পাকড়াও করে। দাদাকে পাকড়াও করে হীরেন দত্ত নিজের লেঠেলদের দিয়ে ওকে মারতে মারতে সোজা আমাদের বাড়িতে নিয়ে আসে। বাড়িতে পৌঁছে আমার বৃদ্ধ বাবাকে দেখতে পেয়ে জমিদারের লেঠেলরা তাকেও প্রহার করতে শুরু করে। দুর্ধর্ষ লেঠেলদের প্রহারের আঘাত সইতে না পেরে আমার বৃদ্ধ বাবা ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছিল। এই পর্যন্ত বলে রমেশ থামল এবং অঝরে তার চোখ বেয়ে নেমে এলো অশ্রুধারা। কিশোরী সেন রমেশকে কাঁদতে দেখে সমবেদনা জানিয়েই বলল, কেঁদো না রমেশ, কেঁদো না। আমি জানি তোমার অন্তরের এক গভীর বেদনা রয়েছে, তবু বলছি, যে চলে গেছে তার জন্য আর কেঁদো না তুমি। যে আছে তাকে বাঁচানোর চেষ্টা করো। কিছুক্ষণ স্তব্ধ থাকার পর রমেশ পুনরায় বলতে শুরু করল, জমিদার তার লেঠেলদের আদেশ দিয়েছিল যে যতক্ষণ না পর্যন্ত আমার দাদার হাত পা ভেঙে গুঁড়ো না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তাকে প্রহার করতে। প্রহারের চোটে দাদা যখন সংজ্ঞাহীন হয়ে পড়ল, দাদার যখন মরণাপন্ন অবস্থা, তখন জমিদার হীরেন দত্ত ক্রন্দনরত আমার মাকে উদ্দেশ্য করেই বললেন, তোদের বিশ্বাস করে নিজ গৃহে কর্ম প্রদান করেছিলাম রে, আর সেই তোরাই নাকি আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে উদ্যত হয়েছিস। বামন হয়ে চাঁদে হাত দেওয়ার স্পর্ধা দেখিয়েছিস, তাই না? দেখ তার শাস্তি কি ভয়ানক হয়। দেখ, তোর স্বামীর প্রাণহানি ঘটল, আর তোর সেই পাষণ্ড পুত্র ববেশরও অবস্থা মরণাপন্ন। আমি এই সকল দৃশ্য ঘরের ভেতর থেকে লুকিয়ে লুকিয়ে প্রত্যক্ষ করছিলাম। আমি যে ঘরের ভেতরে লুকিয়ে আছি সেটা বুঝতে পেরে হীরেন দত্ত আমাকে উদ্দেশ্য করেই বলল, এই শ্লেচ্ছ, একটা গরুর গাড়ি পাঠিয়ে দিচ্ছি। তোর মৃত বাবা আর তোর পঙ্গু দাদাসহ বৃদ্ধা মাকে নিয়ে এই গ্রাম থেকে 100 ক্রোশ দূরে চলে যাবি। আজকের পর থেকে তোদের শরীরের ছায়াও যেন এই গ্রামের আশপাশে না পড়ে, এই বলে দিলাম। জমিদারের গরুর গাড়ি আমাদের নিজ বাসস্থান থেকে বহু দূরে অন্য গ্রামে নামিয়ে দিয়ে আসে। পিতার মৃত্যু শোক ও দাদার মরণাপন্ন অবস্থা দেখে আমার বৃদ্ধা মায়ের চেতনা বিকৃতি ঘটে। তখন আমি ছিলাম 16 বর্ষীয় এক তরুণ। একদিকে উন্মাদ মা আর অন্যদিকে জ্ঞানহীন পঙ্গু দাদা, সর্বোপরি পিতার মৃতদেহ। আমি কি করব কিছুই ভেবে উঠতে পারছিলাম না ঠাকুরমশাই। আতঙ্কে ও চিন্তায় আমারও মরণাপন্ন অবস্থা। এমন সময় মায়ের এক দূর সম্পর্কের সদয় আত্মীয় কোথা থেকে আমাদের খবর পেয়ে সেই গ্রামে এসে উপস্থিত হন। সেখান থেকে তিনি আমাদের নিজ গৃহে নিয়ে যান এবং আশ্রয়ও দেন। তার সহায়তায় আমি পিতার শেষকৃত্য সম্পূর্ণ করি এবং মা ও দাদার চিকিৎসা করাতে থাকি। প্রায় 6 মাস কেটে যাওয়ার পর ভগবানের কৃপায় আমার মা ভালো হয়ে ওঠেন এবং আমার দাদাও সুস্থ হতে থাকে। 1 বছর কেটে গেলে দাদা সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তারপর আমরা পুনরায় নিজের চিরাচরিত জীবনে ফিরে যাই। কিন্তু বিধির এমনই বিধান, হঠাৎ কেমন করে কোথা থেকে দাদার কাছে খবর আসে যে জমিদার হীরেন দত্ত নিজ কন্যা কমলাকে জোরপূর্বক বিবাহ দিয়েছিল, তাই কমলা আত্মহত্যা করেছে। এ খবরে দাদা ক্রোধে উন্মাদ হয়ে ওঠে। সুস্থ হওয়ার পর দাদা হীরেন দত্তের উপর পিতা হত্যার প্রতিশোধ নিতে উদ্যত হলে মা ওকে বাধা দিয়েছিল, বিশ্বাস করুন ঠাকুরমশাই। কিন্তু শেষে হীরেন দত্তের কারণেই প্রাণপ্রিয় কমলার আত্মহত্যা করলে দাদার অন্তরের প্রতিশোধ অগ্নি পুনরায় জ্বলে ওঠে।
দাদা ভালো করেই জানতো দৈহিক বল দ্বারা জমিদারকে পরাস্ত করা যাবে না। ফলত দাদা জমিদারের উপর প্রতিশোধ নেওয়ার জন্য অন্য পন্থা খুঁজতে থাকে। দাদা জানতে পারে তন্ত্রের অলৌকিক ক্ষমতার কথা, যার দ্বারা কোনো দৈহিক বল প্রয়োগ না করে শুধু মন্ত্রের দ্বারা শত্রুর উপর নিজের প্রতিশোধ স্পৃহা সম্পূর্ণ করা সম্ভব হয়। তাই দাদা এবার খোঁজ শুরু করে এমন তন্ত্রশক্তি যা তাকে আর্থিক দিক থেকে যেমন সবল করে তুলবে, তেমনই আবার শত্রুকেও হনন করতে সাহায্য করবে। ফলত দাদা তন্ত্র সম্পর্কে জানার উদ্দেশ্যে বিভিন্ন তন্ত্রগুরুদের কাছে যেতে শুরু করে। সেই তন্ত্রগুরুদের কাছ থেকেই দাদা নাকি কোনো এক ভয়ঙ্কর ও শক্তিশালী তন্ত্র সাধনার কথা জানতে পারে। ফলত দাদা সেই তন্ত্রগুরুর কাছে সেই তন্ত্র সাধনা করতে চাইলে তন্ত্রগুরু নাকি ক্রোধান্বিত হয়ে তাকে তাড়িয়ে দিয়েছিল। এবার তারানাথ তান্ত্রিক রমেশকে থামিয়ে দিয়ে বললেন, আচ্ছা রমেশ, তা সেই তন্ত্র সাধনার নাম কি তোমার জানা আছে? রমেশ কিছুক্ষণ ভাবল, তারপর বলল, হ্যাঁ মনে পড়েছে। সাধনাটির নাম ছিল কর্ণপিশাচিনী সাধনা। আসলে দাদা আমাকে এই সাধনার নামটি উচ্চারণ করতেও বারণ করেছিল। কি বললে? কর্ণপিশাচিনী সাধনা? এ তো বড় ভয়ানক একটি সাধনা হে রমেশ। রুদ্রজামল তন্ত্র মতে কর্ণপিশাচিনী হলেন 64 যোগিনীর এক যোগিনী, সাক্ষাৎ শক্তির এক রূপ। আবার ভূত জামলের মতে উনি একজন মহাশক্তিধর যক্ষিণী। কর্ণপিশাচিনী হলেন পিশাচদের এক বিশেষ ভাগ, বুঝেছ? বৌদ্ধতন্ত্রেও তার উল্লেখ আছে। কর্ণপিশাচিনী একরকম ঋণাত্মক শক্তি হিসেবে পরিচিত। এর সংস্পর্শে আসা মানে ধ্বংসকে আহ্বান করা। কিন্তু তোমার দাদা যে গুরুর কাছে এই সাধনা সম্পর্কে জানতে পেরেছিলেন, তিনি তো তাকে এই সাধনায় সহায়তা করেননি। তবে পরে কি সে অন্য কোনো উপায়ে এতে সিদ্ধি লাভ করেছিল? হ্যাঁ ঠাকুরমশাই, তন্ত্রগুরুর নিকট প্রত্যাখ্যান হয়ে দাদা আরও অনেক তন্ত্র সাধকের দ্বারস্থ হয়েছিল, কিন্তু সকলেই তাকে পূর্বগুরুর ন্যায় প্রত্যাখ্যান করেছিল। কিন্তু তারপরেও দাদা নিজের কার্যসিদ্ধির জন্য তাকে সহায়তা করবে এমন লোকের আশায় বিভিন্ন মন্দির প্রাঙ্গণে ও শ্মশানে ঘুরতে থাকে। ভাগ্যক্রমে একদিন নদীর তীরবর্তী একটি শ্মশানে যাওয়ার পথে দাদা একটি তান্ত্রিক গোছের বৃদ্ধ লোককে নদী তীরে জ্ঞানশূন্য অবস্থায় পড়ে থাকতে দেখে এবং লোকটির শারীরিক স্বাস্থ্য ভালো নয় অনুমান করতে পেরে তাকে আমাদের গৃহে নিয়ে আসে। তারপর দাদা মন প্রাণ দিয়ে সেই তান্ত্রিক গোছের লোকটির সেবা করতে থাকে। কোনো এক অজ্ঞাত কারণে সেই বৃদ্ধ ব্যক্তির এমন অবস্থা হয়েছিল যে প্রথম দিকে তিনি শয্যা থেকেও পর্যন্ত উঠতে পারছিল না, কিন্তু দাদার সেবায় সেই তান্ত্রিক ক্রমশ সুস্থ হয়ে উঠতে থাকেন। তিনি মোটামুটি খানিকটা সুস্থ হলে একদিন হঠাৎ আমার দাদাকে ডেকে বলেন, বাবা, তোমার সেবায় আমি পুনরায় নবজন্ম লাভ করছি। আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ। তাই আমি তোমার যে কোনো একটি মনোবাসনা পূর্ণ করতে চাই বাবা। বলো বাবা, তোমার কি ইচ্ছে? দাদা তখন বলেছিল, মহাশয়, আপনি তো এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি, তাই আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠুন, তারপর না হয় আমি আমার মনোপ্রস্তুত কোনো একটি ইচ্ছে আপনার কাছে প্রকাশ করব। দাদার এইরূপ নিষ্কাম ভাব প্রত্যক্ষ করে বৃদ্ধ তান্ত্রিক খুশি হয়ে বলেছিলেন, ঠিক আছে বাবা, তাই হবে। তোমাকে কথা দিলাম, তোমাদের গৃহ ত্যাগ করার পূর্বে আমি তোমার একটি ইচ্ছে অবশ্যই পূর্ণ করব। এরপর আরও কিছু সময় অতিবাহিত হলে তান্ত্রিক সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন এবং আমাদের গৃহ থেকে অন্যত্র প্রস্থানের জন্য প্রস্তুত হতে থাকেন। গৃহত্যাগ করার 1 সপ্তাহ খানেক আগে তান্ত্রিক পুনরায় দাদাকে ডেকে জিজ্ঞেস করেন, এখন তো আমি পুরোপুরি সুস্থ, তাই আর কিছু সময় অতিবাহিত হলেই তোমার গৃহ ত্যাগ করব। এবার আমাকে বলো রমেশ, তোমার কি ইচ্ছে বলো। দাদা তখন নিজের গোপন অভিসন্ধির কথা তান্ত্রিকের কাছে প্রকাশ করে
তান্ত্রিক মহাশয়, আমি আমি কর্ণপিশাচী সাধনা করতে চাই। আপনি আমাকে এই সাধনা করতে সহায়তা করুন। দাদার কথা শুনে সেই বৃদ্ধ তান্ত্রিক চমকে ওঠে এবং বলে, এ কি বলছো বাবা? এটা তো বড় ভয়ানক সাধনা। এই সাধনা করা মানে নিশ্চিত নিজের মৃত্যুকে আহ্বান করা। না 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 বাবা, এটা হতে পারে না। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, তাই আমি তোমাকে এই সাধনায় সহায়তা করে বিপদের মুখে ঠেলে দিতে পারি না বাবা। তুমি বরং ওই অন্য কিছু চাও। দাদা নিজ বাক্যে অনড়। নানা মহাশয়, আপনি আমাকে কথা দিয়েছেন, এখন আপনি তার বিরূপ হতে পারেন না। কিন্তু আমাকে এই সাধনায় সহায়তা করুন আপনি। দাদার এইরূপ কথা শুনে তান্ত্রিক তাকে পুনরায় বোঝানোর চেষ্টা করতে থাকেন এবং সেই সাধনার ভয়াবহ দিকগুলিও দাদাকে বলতে থাকেন। কিন্তু দাদার মনে তখন প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। ক্রোধে সে হিতাহিত জ্ঞান শূন্য, তাই ও তান্ত্রিকের কোনো কথাই শুনল না, বরং তান্ত্রিককে বলল, যা হওয়ার হবে, কিন্তু আমি ওই সাধনা করবই। আপনি আমাকে সহায়তা করুন। দাদাকে আর বুঝিয়ে কোনো লাভ নেই। এ কথা বুঝতে পেরে বৃদ্ধ তান্ত্রিক বললেন, ঠিক আছে, তুমি যখন আমার কোনো কথাই শুনছো না এবং আমি তোমাকে প্রতিশ্রুতিও দিয়েছি, তাই অনিচ্ছা সত্ত্বেও আমি তোমাকে এই সাধনায় সহায়তা করব। কিন্তু একটা কথা মনে রেখো, সাধনায় সিদ্ধি লাভের পর কোনো সমস্যার সম্মুখীন হলে আমি তোমাকে আর সাহায্য করতে পারবো না। কিন্তু কারণ এই বৃদ্ধ বয়সে ওই শক্তির সম্মুখীন হওয়ার ক্ষমতা আমার আর সত্যি অবশিষ্ট নেই। এরপর তান্ত্রিক দাদাকে সাধনার প্রয়োজনীয় সরঞ্জাম জোগাড় করতে বলেন এবং আমাদের গৃহ থেকে অনতি দূরে অবস্থিত একটি নির্জন শ্মশানে সাধনার যাবতীয় ব্যবস্থা করে দেন। সাধনার সমস্ত নিয়ম কানুন বাতলে দিয়ে সেই তান্ত্রিক সেখান থেকে প্রস্থানও করেন। পরে দাদার মুখে শুনেছিলাম, বুঝলি রমেশ, সেই তান্ত্রিক চলে যাওয়ার পর আমি যখন সাধনা শুরু করেছিলাম, তখন আমার সাথে ঘটতে থাকে নানান ভয়ঙ্কর সব অলৌকিক ঘটনা। বুঝলি, পদ্মাসনে বসে মন্ত্র উচ্চারণ শুরু করা মাত্রই ভয়ঙ্কর সব বিকৃত মূর্তি আমার দিকে এগিয়ে আসতো এবং প্রাণনাশে উদ্যত হতো। কিন্তু তুই তো জানিসই, আমি ছোট থেকে খুব জেদি ও দৃঢ় চেতনা সম্পূর্ণ একজন মানুষ। ফলত ও সব কিছুকেই উপেক্ষা করে নিজ মনে মন্ত্র উচ্চারণ করতাম আমি। সাধনা দিন যত এগোতে থাকে ততই আরো ভয়ঙ্কর সব দৃশ্য আমার সামনে ভেসে উঠতে থাকে রে। এক এক সময় মনে হতো আসন ছেড়ে উঠে পালিয়ে যায়, কিন্তু তখনই সেই তান্ত্রিকের কথা মনে পড়ে যেত আমার। বুঝলি, তিনি বলেছিলেন, সাধনার মধ্যপথে যদি আসন ছেড়ে উঠি তাহলে নিশ্চিত মৃত্যু। তাই শত প্রতিকূল পরিস্থিতি উপস্থিত হলেও আসন ছেড়ে আমি উঠতাম না। এক মনে সেই তান্ত্রিককে গুরু রূপে স্মরণ করে মন্ত্র উচ্চারণ করতাম আমি। এইভাবে 21 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি সেই সাধনায় সিদ্ধি লাভ করি। সাধনায় সিদ্ধি লাভের পরই হঠাৎ দাদা কোনো এক অজ্ঞাত স্থান থেকে বহু ধনরাশি সংগ্রহ করে আনতে শুরু করে। এই ঘটনায় আমি এবং মা দুজনেই বিস্ময়ে ও চিন্তায় আতঙ্কিত হয়ে পড়ি। মা দাদাকে ধনরাশি সম্পর্কে প্রশ্ন করেন, এই বড় খোকা, এত মূল্যবান ধনসম্পত্তি কোথা থেকে পেলি রে? তুই কি কোনো অপকর্মে নিযুক্ত হয়েছিস? কারো অনিষ্ট করে এইসব ধনরাশি নিয়ে আসছিস না তো খোকা? মায়ের কথায় দাদা উত্তর দেয়, কি যে বলো না মা, আমি কেন কারো অনিষ্ট করতে যাব? কেন, তোমার মনে নেই কিছুদিন আগে একজন অসুস্থ তান্ত্রিককে আমি যে আমাদের গৃহে নিয়ে এলাম
এবং তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুললাম। তিনি আমার উপর প্রসন্ন হয়ে আমাকে আশীর্বাদ করেছিলেন মা, আর তার আশীর্বাদেই এক দেবী আমাকে এই ধন সম্পদ প্রদান করেছেন, বুঝেছ? কি জানি বাবা, তুই কী সব বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। তবে একটা কথা মনে রাখিস, তোর বাবা কিন্তু আজীবন সৎ পথে হেঁটেছিলেন বাবা। আজন্ম তিনি বিনা পরিশ্রমে কারো একটি সুতো পর্যন্ত হাত দিয়ে স্পর্শ করেননি। তাই তোকেও বলছি, অর্থ উপার্জনের জন্য তুই যেন কোনো অসৎ পথের দ্বারস্থ হোস না বাবা, না হলে পরবর্তীতে তোকে তার কর্মফল কিন্তু ভোগ করতে হবে। এই ঘটনার কিছুদিন পরে ঘটে যায় আরও একটি বিস্ময়কর ঘটনা, যা ছিল আমাদের কল্পনার বাইরে। সেই ভয়ানক ঘটনা সাধারণ মানুষের মনে এতটাই প্রভাব ফেলেছিল যে লোকমুখে তা প্রচার হতে হতে 100 ক্রোশ দূরে আমাদের কানে এসে পৌঁছায়। আমরা শুনতে পারি যে জমিদার হীরেন দত্ত এবং তার স্ত্রীকে নাকি হত্যা করা হয়েছে, আর সেই হত্যা পদ্ধতি ছিল খুবই সাংঘাতিক। আততায়ী নাকি দুজনের মস্তক দেহ থেকে ছিন্ন করে দরজার সম্মুখে ফেলে রেখেছিল। তারপর দুজনেরই দেহকে মাঝ বরাবর দ্বিখণ্ডিত করে মেঝেতে ফেলে রেখেছিল। আর সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হলো ঠাকুরমশাই, মৃতদেহ দুটির শরীরে নাকি 1 ফোঁটা রক্ত অবশিষ্ট ছিল না। এমনকি মেঝেতেও নাকি রক্তের একটি ছিটে ফোঁটা পর্যন্ত পড়ে থাকতে কেউ দেখেনি। শুধু রক্তশূন্য মস্তকহীন দুটি মৃতদেহ মাটিতে পড়েছিল। হত্যার বীভৎসতা দেখে অনেকের মনেই সন্দেহ জেগেছিল যে এই ধরনের হত্যা কোনো সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়। এটা নিশ্চয়ই কোনো অলৌকিক জীবের কাজ। ঠাকুরমশাই, জমিদার বাড়ির প্রত্যেকটি ইট, এমনকি প্রত্যেকটি কোণ ছিল আমার নখদর্পণে। সেখানে এমন একটিও ফাঁক ফোকর ছিল না যার মধ্য দিয়ে আততায়ী ভিতরে পাহারাদারদের চোখে ফাঁকি দিয়ে অন্দরমহলে প্রবেশ করবে এবং ভেতরে কাউকে হত্যা করে বিনা দ্বিধায় বাইরে বেরিয়ে আসবে। তাই এই ঘটনার ফলে আমার মনেও একটি দীর্ঘ সন্দেহ রেখা দানা বেঁধেছিল। আমি এবং মা আমরা কেউই কিন্তু দাদার সেই সাধনা সম্বন্ধে অবগত ছিলাম না। দাদা হয়তো নিজের প্রতিশোধ স্পৃহা সম্পন্ন করার জন্য কোনো উপায়ে জমিদার ও তার স্ত্রীকে হত্যা করেছে। তাই সন্দেহে মা দাদাকে একদিন ডেকে জিজ্ঞেস করলেন, ভবেশ, জমিদার হীরেন দত্তকে হত্যা করা হয়েছে, সে খবর কি তুই পেয়েছিস? দাদা কোনো কিছু না জানার ভান করে মার প্রশ্নের উত্তর দেয়, কই না তো মা, কিভাবে কিভাবে সেটা আমি জানি না রে খোকা, কিন্তু তুই কোনোভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত নস তো? আরে আরে না না, আমি কেন যুক্ত হতে যাব মা? আমি এইসব বিষয়ে কিছু জানিই না। দাদার এইরূপ অকপট অস্কারোক্তি শুনে মা বললেন, তাহলে আমার 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 মাথা দিব্যি দিয়ে বল তো, তুই 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 তাদের হত্যা করিসনি, বল। দাদা ভয়র্ত কণ্ঠে উত্তর দেয়, আরে আবার আবার দিব্যি কেন মা? আমি তো বলছি আমি এসবের কিছুই জানি না, বিশ্বাস করো, কিচ্ছু জানি না। আকস্মিক ওই বৃদ্ধ তান্ত্রিকের আগমন, দাদার অসৎ লগ্ন চলাফেরা, তারপর দাদার সম্পদ প্রাপ্তি, তারপরই হঠাৎই জমিদার ও তার স্ত্রীর বীভৎস মৃত্যু মায়ের মনে সন্দেহের সৃষ্টি করেছিল। তাই মা জোর করে দাদার একটি হাত নিজের মাথার উপর রেখে বললেন, এবার বলতো তুই জমিদারের মৃত্যুর জন্য দায়ী নোস? দাদা মায়ের সম্মুখে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়ে কেঁদে ফেলল এবং বলল, হ্যাঁ মা, হ্যাঁ, আমি হত্যা করেছি মা, আমি হত্যা করেছি। ওই পাষাণ জমিদারকে আমি মেরেছি মা, আমি মেরেছি। ওই শয়তান জমিদার আমার বাবা ও আমার সব থেকে প্রিয় মানুষটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তাই আমি ওকে মৃত্যুদণ্ড দিয়েছি মা, বিভৎস মৃত্যুদণ্ড দিয়েছি। তার মানে তুই নিজ হাতে খুন করেছিস? না মা, না 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 না, তান্ত্রিকের কৃপায় আমার নির্দেশে এক অলৌকিক শক্তি সেই কার্য সম্পন্ন করেছে মা।
কিন্তু সত্যি বলছি মা, আমি শুধু হীরেন দত্তকে হত্যা করার নির্দেশ তাকে দিয়েছিলাম, কিন্তু কিন্তু সে তার স্ত্রীকেও হত্যা করেছে মা। কি বলছিস কি তুই খোকা? এর ফল কিন্তু তোকে ভোগ করতেই হবে। ওটা একটা অপশক্তি। না হলে জমিদার গিন্নির মতন একজন নিষ্পাপ মানুষকে হত্যা করতো না। তুই ওই অপশক্তিকে ত্যাগ কর বাবা, ত্যাগ কর, না হলে কিন্তু সব ছাড়খাড় হয়ে যাবে। দাদা তখন সেই অপশক্তির মোহে এতটাই আবদ্ধ ছিল যে ও মায়ের সেই নির্দেশকে এক কথায় নাকচ করে দেয়। ফলত তার পরের দিনই আমাদের জীবনে সংঘটিত হয় আরও একটি বড় বিপর্যয়। আমাদের অনাথ করে চলে যায় আমাদের মা ঠাকুরমশাই। মায়ের মৃত্যুতে আমি পুরোপুরি ভেঙে পড়ি। এই ঘটনায় দাদাও পাথর হয়ে যায়। তবে কিছুদিন অতিবাহিত হলে দাদা নিজ স্বাভাবিক জীবনে ফিরে আসে। ও যেন বাবার কথা, মায়ের কথা, এমনকি আমারও কথা ভুলে সারাদিন ধরে কেমন যেন মন মরা হয়ে বসে থাকতো। আর রাত হলেই উন্মাদের মতন একা একা কার সাথে যেন কথা বলতো ঠাকুরমশাই। ও যেন একটা আলাদা জগতে বাস করতে শুরু করেছিল। তবে আশ্চর্যজনকভাবে আপনা আপনি কোথা থেকে বহু ধন সম্পদ ওর কাছে আসতে থাকে। এভাবেই কিছুদিন অতিবাহিত হওয়ার পর ও শারীরিক দিক থেকে দুর্বল হয়ে যেতে শুরু করলো। পেশিবহুল সুস্বাস্থ্য পরিণত হলো কঙ্কালসার দেহে ঠাকুরমশাই। তারপর হঠাৎই একদিন দাদা আমাকে ডেকে বলল, ভাই, তোর মনে আছে ভাই, 2 বছর আগে আমি একজন অসুস্থ তান্ত্রিককে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম। ওই তান্ত্রিকটির তুই একটু খোঁজ কর তো ভাই। ওনাকে এই মুহূর্তে আমার খুব প্রয়োজন রে, খুব প্রয়োজন। দাদার কথা মতন আমি সেই তান্ত্রিকের খোঁজ করতে শুরু করি। বহু খোঁজাখুঁজির পর একটি শ্মশানে আমি তান্ত্রিকের দেখা পাই এবং তাকে আমাদের গৃহে নিয়ে আসি। দাদা সেই তান্ত্রিককে দেখেই বলে ওঠে, আপনার কথা না শুনে আমি বড় ভুল করেছি বাবা। আর সেই ভুলের মাসুল এখন তিল তিল করে আমাকে মৃত্যু মুখে পতিত করছে। আপনি এখন আমাকে সাহায্য করুন গুরুদেব। দাদার কথা শুনে সেই তান্ত্রিক বললেন, আমি তো তোমাকে আগে বলেছি, ওই সাধনার ফলে পরবর্তীকালে কোনো সমস্যার সম্মুখীন হলে আমি তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। আমার সেই ক্ষমতা নেই। তাহলে আমাকে কি এভাবেই তিল তিল করে মরতে হবে? বলুন আপনি, কোনো কি উপায় নেই? উপায় থাকলেও আমার জানা নেই। তবে তোমার এই শারীরিক অবস্থা দেখে আমার বড় কষ্ট হচ্ছে। তাই তোমাকে একজন তান্ত্রিক গোছের লোকের নাম বলছি, তুমি তার কাছে সাহায্য চাও। সে যদি তোমাকে সাহায্য করে হয়তো তুমি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারো। সেই তান্ত্রিকের নাম হলো তারানাথ তান্ত্রিক। তুমি তার খোঁজ করো। সেই বৃদ্ধ তান্ত্রিকের মুখে আপনার নাম শুনে দাদা আমাকে আদেশ করে তক্ষুনি, রমেশ, তুই তো শুনলি তো ভাই, ইনি আমাকে সাহায্য করতে পারবেন না। তুই তাহলে ইনার বলা সেই তারানাথ তান্ত্রিকের খোঁজ শুরু কর ভাই। যত অর্থ প্রয়োজন তুই নিয়ে যা, কিন্তু যেখান থেকে পারিস তারানাথ তান্ত্রিককে তুই খুঁজে নিয়ে আয় ভাই। এখন উনি আমার শেষ ভরসা। এরপর আমি আপনার খোঁজ শুরু করি। প্রায় 15 দিন আপনার সন্ধান করার পর এক ব্যক্তির কাছে আপনার ঠিকানার সন্ধান পেয়ে আজ আমি আপনার বাড়িতে এসে উপস্থিত হয়েছি ঠাকুরমশাই। তার মানে তুমি চাও আমি তোমার সাথে এখন তোমার গৃহে যাই? রমেশ বলল, হ্যাঁ ঠাকুরমশাই, হ্যাঁ। আচ্ছা, তুমি যেহেতু অত দূর থেকে সাহায্যের জন্য আমার গৃহে এসেছো, তাই তোমাকে নিরাশ করব না। আজ তুমি আমার গৃহেই অবস্থান করো, কাল না হয় একসাথে তোমার গৃহের উদ্দেশ্যে রওনা হওয়া যাবে। এরপর তারানাথ বিভূতিবাবু ও কিশোরী সেনকে উদ্দেশ্য করেই বললেন, এই যে বিভূতি আর কিশোরী, কাল যাবে নাকি আমার সাথে কালিম্পংয়ে? এতদিন তো শুধু আমার মুখে
আমার জীবনের দুর্ধর্ষ কাহিনীগুলির গল্প শুনে এলে। আজ তোমাদের সুযোগ দিলাম সশরীরে উপস্থিত থেকে সেই দুর্ধর্ষ অভিজ্ঞতার স্বাদ নেওয়ার। যদি যাওয়ার ইচ্ছে থাকে তো কাল আধবেলা নাগাদ আমার গৃহে উপস্থিত হবে। আগে আগামীকাল প্রস্থান করতে চান? ঠিক আছে, দেখা যাক। যদি অফিস থেকে ছুটি পাই অবশ্যই যাব ঠাকুরমশাই, অবশ্যই যাব। বিভূতিবাবুর কাছ থেকে উত্তর পেয়ে তারানাথ প্রশ্নসূচক ভঙ্গিতে কিশোরী সেনের দিকে তাকালেন। তিনি বললেন, আমারও ওই একই কথা ঠাকুরমশাই। যদি অফিস থেকে ছুটি পাই অবশ্যই যাব, অবশ্যই যাব ঠাকুরমশাই। অনেকটা রাত হওয়ায় বিভূতিবাবু ও কিশোরী সেন এবার তারানাথের কাছে বিদায় নিয়ে নিজ গৃহের উদ্দেশ্যে প্রস্থান করলেন। আকস্মিক বিদ্যুৎ গর্জনে চমকে উঠে যাওয়ার সময় কিশোরী সেন তারানাথের মন্ত্রপুত জল পড়া সঙ্গে নিয়ে গেলেন। দুপুর 12টা নাগাদ রমেশ তারানাথ তান্ত্রিককে বলল, আচ্ছা ঠাকুরমশাই, এত বেলা হয়ে গেল, আপনার মিত্র দুটি মনে হয় আর আসবে না। 1টা নাগাদ আমাদের ট্রেন, কিন্তু তাই আর দেরি না করে চলুন এবার জংশনের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি। তারানাথ রমেশের কথা শুনে স্বল্প হেসে বললেন, তুমি ওদের চেনো না হে রমেশ। ওদের সাথে আজ বহু বছর আমার পরিচয়। আর একটু অপেক্ষা করো, আমার মন বলছে ওরা এক্ষুনি চলে আসবে। আচ্ছা, আপনি ওদের নিয়ে যেতে চাইছেন? নিয়ে চলুন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের গৃহে ওদের যদি কোনো অনিষ্ট হয় ঠাকুরমশাই। আমি জীবিত থাকতে আশা করি কেউ ওদের কিঞ্চিত পরিমাণ ক্ষতি করতেও পারবে না। তবে কোনো কারণে আমার অবর্তমানেও কেউ যাতে ওদের কোনো ক্ষতি করতে না পারে সেই ব্যবস্থাও আমি করে রেখেছি। আর কি ক্ষতি হবে ঠাকুরমশাই? ভেজানো সদর দরজা দিয়ে গৃহে প্রবেশ করতে করতে কিশোরী সেন প্রশ্নটা করলেন। ও কিশোরী, তুমি এসে গেছো? হ্যাঁ ঠাকুরমশাই, কিন্তু আপনি কার ক্ষতির কথা বলছিলেন? তারানাথ খানিকটা হেসেই বললেন, ও কিছু নয়। তা বিভূতি ও যাবে না? ওকে তো দেখছি না। বিভূতি? বিভূতি আবার না গিয়ে পারে নাকি ঠাকুরমশাই? ভেতরে আর আসবে না বলেই ওই তো আমাকে পাঠিয়ে দিল। বিভূতি এখন বাইরে দাঁড়িয়ে আপনাদের জন্য অপেক্ষা করছে। তারানাথ তান্ত্রিক এবার একটু হেসেই বললেন, বাহ 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 বাহ, খুব ভালো করেছো হে তোমরা। আমার বহুদিনের শখ তোমাদেরকে উত্তরবঙ্গে বেড়াতে নিয়ে যাব। আজ আমার সেই আশা পূর্ণ হবে। তা কিশোরী, অফিস থেকে কি বলে ছুটি নিলে? ওই শরীর খারাপের বাহানা দিয়ে কোনো রকমে ছুটিটা নিয়েছি ঠাকুরমশাই। প্রথমেতে রাজি হচ্ছিলেন না, অনেক আকুতি মিনতি করার পর সাহেব 4 দিনের ছুটি মঞ্জুর করেছে। ভালো 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 কথা। আর বিভূতি? বিভূতি বিভূতি তো 1 সপ্তাহের ছুটি পেয়েছে ঠাকুরমশাই। সাহেবের সাথে ওর বেশি ভাব কি না? ওই তুমি মন খারাপ করো না হে কিশোরী। ট্রেনে যেতে পাক্কা 1 দিন লাগবে, ফিরতেও 1 দিন লাগবে। মাঝখানের বাকি 2 দিন তোমরা মন খুলে ঘুরতে পারবে। আচ্ছা বাবা, সঙ্গে কি নিলে? কিশোরী সেন এবার নিজের কাঁধে ঝোলানো কাপড়ের ব্যাগটির উপরে নিজের ডান হাতটি রেখেই বলল, এতে ওই 1 জোড়া ধুতি আর 1 জোড়া পায়জামা নিয়েছি ঠাকুরমশাই। আর বাড়ি থেকে বেরোনোর সময় গিন্নি কয়েকটি রুটি বানিয়ে দিয়েছি, তাই নিয়ে যাচ্ছি। বাহ বাহ, বেশ করেছো। আমি ঝোলাই করে সামান্য মুড়ি ও সামান্য চিড়ে নেব। যাত্রাপথে বেশ আরাম করে মুড়ি চিড়ে মাখা করে খাওয়া হবে। রমেশ দুজনের কথোপকথনের মাঝখানে বলে উঠল, ঠাকুরমশাই, আমাদের ট্রেন তো 2টোর দিকে। তা সবাই এসে গেছে যেহেতু, তাহলে আর দেরি না করে রওনা হয়ে পড়াটাই ভালো। কিন্তু হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই তোমরা দুজনে প্রস্থান করো, আমি ঘর থেকে আমার ঝোলাটি নিয়ে আসছি। এ কথা বলে তারানাথ তান্ত্রিক নিজের ঘরে প্রবেশ করলেন।
কিশোরী সেন ও রমেশ তারানাথের বাড়ি থেকে বেরিয়ে বাইরে অপেক্ষারত বিভূতিবাবুর নিকটে গিয়ে দাঁড়ালো। তারানাথ তান্ত্রিক গৃহের অন্দর থেকে বাইরে বেরোতে বেরোতে নিজ কন্যা চারিকে উদ্দেশ্য করেই বলল, মারে চারিমা, আমি আসি রে মা, কয়েকটা দিন সাবধানে থাকিস। চারি রান্নাঘরে তারানাথের যাত্রার জন্য কিছু একটা খাবার সামগ্রী তৈরি করছিল। সে এবার তারানাথের কণ্ঠস্বর শুনে দ্রুত সদর দরজার সামনে এসে তারানাথের হাতে একটি খাবারের থলে দিয়ে বলল, সাবধানে যেও বাবা, আর থলেতে কয়েকটি লুচি ভেজে দিয়েছি, রাতে খেয়েও কিন্তু। তারানাথ তান্ত্রিক এবার নিজ কন্যা চারিকে বিদায় জানিয়ে জংশনের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লেন। জংশনে উপস্থিত হয়ে বিভূতিবাবু রমেশকে উদ্দেশ্য করেই বললেন, তা রমেশ, শুনেছি আমাদের এই দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের আবহাওয়া নাকি অনেকটা শীতল ও মনোরম। একদম ঠিক শুনেছেন বিভূতিবাবু। আসলে আমাদের উত্তরবঙ্গ, বিশেষ করে কালিম্পং জেলাটি পাহাড় দ্বারা বেষ্টিত, আর তার উপর আবার হিমালয়ের খুব নিকটে অবস্থিত। তাই গ্রীষ্মকালেও আবহাওয়া খুব আরামদায়ক, মানে ওই নাতিশীতোষ্ণ প্রকৃতির বলতে পারেন আর কি। তবে শীতকালে ওখানে টেকা দায়, কারণ ঠান্ডার চোট খুব বেশি ওখানে। কিশোরী সেন এবার হুট করে একটি প্রশ্ন করলেন, আচ্ছা রমেশ, এই নাতিশীতোষ্ণ মানেটা আবার কি? রমেশ খানিকটা হেসেই বলল, নাতিশীতোষ্ণ মানে হচ্ছে গিয়ে আপনার না শীত না উষ্ণ। ও আচ্ছা, বুঝেছি। তার মানে না খুব গরম আবার না খুব ঠান্ডা, একটা মাঝামাঝি ব্যাপার, কি তাই তো? একদম ঠিক বুঝেছেন কিশোরী বাবু। বিভূতিবাবু এই কথাটি হাসতে হাসতেই বললেন। হুইসেল দিয়ে স্টেশনে একটি ট্রেন প্রবেশ করতেই রমেশ কিছুটা উচ্চস্বরেই বলে উঠল, সবাই তৈরি হয়ে নিন, উত্তরবঙ্গ গ্রামী ট্রেন এটি, এখনই উঠে পড়তে হবে কিন্তু আমাদের। কিশোরী সেন উত্তর দিলেন, আমরা সবাই প্রস্তুত। উত্তরবঙ্গী গ্রামীণ ট্রেনটি তাদের সম্মুখে এসে দাঁড়াতেই এক এক করে সকলেই ট্রেনের ভিতরে প্রবেশ করল। রাতে তারানাথ চারির হাতে তৈরি লুচিগুলো সকলের মাঝে ভাগ করে দিলেন। কিশোরী সেন ও বিভূতিবাবুর বাড়ি থেকে আনা নিজেদের খাবারগুলিকেও সকলের সঙ্গে সকলে খাবারগুলো ভাগ করে নিল। খাওয়া শেষ করে কিশোরী সেন বললেন, আজকের খাওয়াটা বেশ জম্পেশ হলো কিন্তু। তা কি বলো হে বিভূতি? ট্রেনে যাত্রা করতে করতে খাবার খাওয়ার মজাটাই আলাদা। কেমন একটা ওই দুঃসাহসিক অভিযানের অনুভূতি পাওয়া যায়, বুঝলে? এবার একটা জম্পেশ ঘুম দেওয়া খুব দরকার। আমি তাহলে ঘুমিয়ে পড়লুম। সবাইকে ওই শুভরাত্রি। তা কিশোরী, শোনো না, বলছি একবার আমার এক দুঃসম্পর্কের খুড়োর কাছে একটা গল্প শুনেছিল মেয়ে, বুঝলে? ট্রেনে যাত্রার গল্প। ওই মধ্যরাতে সবাই নাকি যখন ঘুমে বিভোর, তখন হঠাৎই ট্রেনে ডাকাত পড়ে, কিন্তু ভগবানের কৃপায় তিনি সেই রাতে জাগ্রত থাকায় ব্যাপারটি অনুধাবন করতে পারে, আর আসনের তলায় লুকিয়ে নিজের প্রাণ রক্ষা করে, বুঝলে? ডাকাতরা ট্রেন থেকে নেমে গেলে তিনি দেখে একটি যাত্রীও আর বেঁচে নেই। সকলকে হত্যা করে ডাকাত দল সমস্ত মালপত্র লুট করে নিয়ে চলে গেছে। এই গল্পটি বলে বিভূতিবাবু তারানাথের দিকে তাকিয়ে চোখ টিপে খানিকটা হাসলেন। বিভূতিবাবুর গল্প শুনে কিশোরী সেন দর মরিয়ে নিজের আসন থেকে উঠে বসলেন, আর তিনি বললেন, বাবা, কি বিভৎস ব্যাপার হে, ভাবা যায় না। বিভূতি, তোমরা ঘুমো, বুঝলে? খাওয়া বেশি হওয়ায় গড় হজম হয়ে গেছে মনে হচ্ছে। বিভূতি, তুমি পারো বটে, শুধু শুধু কিশোরীকে ভয় দেখাচ্ছ কেন? সারাদিন বেচারার উপর দিয়ে আজ খুব ধকল গেছে। কিশোরী, তুমি নিশ্চিন্তে ঘুমো তো, ঘুমো। বিভূতির কথায় কান দিও না, ও মিছে মিছে তোমাকে ভয় দেখানোর জন্য ওসব বলছে। ঠাকুর মশাই, আপনি যে কি বলেন না, আমি আবার ভয় টয় পাই নাকি? ও একটু বদহজম হয়েছে, এই আর কি। তাই উঠে বস, আপনি ঘুমুন তো,
ঘুমন ঠাকুরমশাই, নিশ্চিন্তে ঘুমন। আমি একটু পরেই শুয়ে পড়ছি, ঘুমন আপনি। তারানাথ বললেন, হা হা হা, ঠিক আছে ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো, আমি তাহলে শুয়ে পড়ল। রাতে সকলে ঘুমিয়ে পড়ল, কিশোরী সেন কিন্তু ঘুমোলেন না। চোখ বন্ধ করে কান খাড়া রেখে শুয়ে রইলেন, যদি সত্যি সত্যি ডাকাত পড়ে। সকাল সকাল কিশোরী সেন সকলকে ডাকতে শুরু করলেন, আর কতক্ষণ ঘুমোবে? আরে ওঠো বিভূতি, আরে ওঠো। বিভূতিবাবু কোনো রকমে চোখ মেলে নিজের হাত ঘড়িটার দিকে তাকালেন এবং ঘুম জড়ানো কণ্ঠেই বললেন, আরে বাবা, এখন ভোর 4টে কিশোরী, আমরা গিয়ে পৌঁছবো সে সকাল 7টায়। এত সকাল সকাল ডাকছো কেন বলো তো? ও বুঝেছি, কাল রাত্রে ভয়ে বোধহয় তোমার দু চোখের পাতা এক হয়নি, তাই এখন আমাদের ঘুমটাও নষ্ট করছো। কিশোরী মুখে খানিকটা হাসি এনেই বললেন, কি যে বলো না বিভূতি, আমি আবার ভয়। আচ্ছা ঘুমোতে চাও তো ঘুমো, আমি আর ডাকবো না তোমায়, ঘুমো ঘুমো। এদিকে কিন্তু তারানাথ তান্ত্রিক উঠে পড়লেন এবং হাত মুখ ধুয়ে এসে কিশোরীর পাশে বসলেন। তারপর জানলা দিয়ে অঙ্গুলি নির্দেশ করে কিশোরী সেনকে বললেন, ওই দেখো কিশোরী, কত ছোট ছোট পাহাড় দেখেছো? ওই দেখো ওই দেখো ওই দেখো, মাঠে কত গরু মোষ চড়ছে। আমরা তো শহরের বাসিন্দা, তাই গ্রামের এই নিসর্গ সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে পারি না, বুঝলে? হ্যাঁ ঠাকুরমশাই, সত্যি গ্রাম কত সুন্দর, তাই না? চারিদিকে শুধু সবুজ আর সবুজ, যেখানেই চোখ যায় শুধু নিসর্গ, চাঞ্চল্যহীন স্নিগ্ধ প্রকৃতি। আহা, শহরের মতন কংক্রিটের জঙ্গল এখানে নেই। এভাবেই নানান কথোপকথনের মধ্যে দিয়ে কখন সময় গড়িয়ে গেল কেউ টেরও পেল না। সকাল 7টার সময় ট্রেন এসে কালিম্পং স্টেশনে থামতেই রমেশ উঠে পড়ল এবং বলল, আমরা পৌঁছে গেছি ঠাকুরমশাই, এবার সবাই নেমে পড়ুন। এখান থেকে ঘোড়ার গাড়ি করে 10 মাইল খানেক গেলেই আমার বাড়ি। ট্রেন থেকে নেমেই রমেশ দুয়ানাতে একটি ঘোড়ার গাড়ি ঠিক করে ফেলল। সকলে গাড়িতে উঠে পড়লে রমেশ গাড়িওয়ালাকে নির্দেশ দিল, চলো ভাই চলো, সোজা বীরপুরে গিয়ে থামবে, বুঝলে? বীরপুরে পৌঁছে ঘোড়ার গাড়ি থামলো গিয়ে একটি ইট দ্বারা নির্মিত বড় শ্বেত অট্টালিকার সামনে। অট্টালিকাটির শ্বেত বর্ণ তার শোভা বৃদ্ধি করলেও আশেপাশের শুকিয়ে যাওয়া গাছপালা বৃক্ষাদির দিকে দৃষ্টি গেলে মনে হয় অট্টালিকাটি আশেপাশের সকল জীবিত প্রাণী ও উদ্ভিদদের জীবন শক্তি কেড়ে নিয়ে প্রতিনিয়ত নিজের সৌন্দর্য বৃদ্ধি করে চলেছে। গাড়ি থেকে নেমে সকলে যেই অট্টালিকাটির সদর দরজায় প্রবেশ করতে গেল, অমনি বিনা ঝড়ে বিনা হাওয়ায় শুকিয়ে যাওয়া গাছগুলির একটি ডাল তাদের উপরে ভেঙে পড়ল। কিন্তু তারানাথ তান্ত্রিক পূর্বেই বিপদের আভাস পেয়েছিলেন, তাই তিনি নিজের অলৌকিক ক্ষমতা দ্বারা সেই বৃহৎ ডালটিকে দূরে সরিয়ে দেন এবং বলেন, রমেশ, ব্যাপারটি কিন্তু খুবই অমঙ্গলজনক হলো ভাই। মনে হচ্ছে সেই অপশক্তি আমাদের আগমনে ক্রুদ্ধ হয়ে উঠেছে। তাহলে ঠাকুরমশাই এখন কি করবেন? রমেশ আতঙ্কিত চিত্তে কথাটা বলল। সেই শক্তি তোমাদের গৃহে খুবই সক্রিয়ভাবে অবস্থান করেছে, তাই আমি আর বিভূতি ও কিশোরীকে তোমাদের গৃহে নিয়ে গিয়ে ওদের বিপদ বাড়াতে চাই না। তুমি বরং এক কাজ করো, তোমার কোনো প্রতিবেশীর গৃহে 2 দিনের জন্য ওদের থাকার ব্যবস্থা করো। আমি বরং ততক্ষণ তোমাদের গৃহের চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখি। এবার রমেশ বলল, আচ্ছা ঠাকুরমশাই। তারানাথ এবার নিজের ঝোলার ভেতর থেকে লাল সুতো দিয়ে বাঁধা 2টি মাদুলি বের করে কিশোরী সেন ও বিভূতি বাবুকে উদ্দেশ্য করেই বললেন, এই যে বিভূতি আর কিশোরী, এই মাদুলি 2টি নিজেদের ডান হাতে বেঁধে নাও তো দেখি। এই 2টি তোমাদের হাতে বাঁধা থাকলে আর কোনো অপশক্তি তোমাদের কোনো রূপ ক্ষতি করতে পারবে না, বুঝলে? তোমরা নিশ্চিন্তে ঘোরাফেরা করতে পারবে। দুর্ঘটনাটির আকস্মিকতায় বিভূতিবাবু ও কিশোরী সেন
আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তাই তারানাথের নির্দেশ মতন তারা দুজনেই মাদুলি দুটি ঝটপট নিজেদের হাতে পরে নিলেন। মাদুলি পরে কিশোরী সেন বললেন, ঠাকুরমশাই, আপনি কি এখানেই থাকবেন? হ্যাঁ কিশোরী, তোমরা রমেশের সাথে যাও, আমি কাল সকালে গিয়ে তোমাদের সাথে দেখা করব। ঠিক আছে ঠাকুরমশাই, ঠিক আছে। রমেশ বিভূতিবাবু ও কিশোরী সেনকে নিজের প্রতিবেশীর ঘরে নিয়ে গেলেন। তারানাথ তান্ত্রিক দালান বাড়িটির চারপাশে ঘোরাফেরা করতে শুরু করল। বাড়িটির চারপাশে অনেক ফুল গাছ রোপণ করা রয়েছে, কিন্তু একটিতেও ফুল ফোটেনি। এছাড়াও সকালবেলা গ্রামগঞ্জের সর্বত্র নানান পাখির ডাক শোনা যায়, কিন্তু এই বাড়িটির চারপাশে এত গাছ থাকা সত্ত্বেও একটি পাখির ডাক শোনা যাচ্ছে না। মানে সেই অপশক্তি নিজের বিষাক্ত শ্বাস প্রশ্বাস দ্বারা এই বাড়িটির চারপাশের আবহাওয়াকে দূষিত করে রেখেছে, যার দরুন মঙ্গলজনক কোনো কিছুই এই বাড়িটির আনাচে কানাচে পর্যন্ত ঘেঁষতে পারছে না। তারানাথ তান্ত্রিক ঘুরতে ঘুরতে একটি শুকিয়ে যাওয়া জবা ফুল গাছের নিকটে গিয়ে দাঁড়ালেন এবং গাছটিকে পরম স্নেহে স্পর্শ করে ভাবতে শুরু করলেন। এই অপশক্তির যা তেজ দেখছি, এতে তো মনে হচ্ছে একে পরাস্ত করা আমার পক্ষে খুব সহজ হবে বলে মনে হচ্ছে না। তবে ভবেশ যদি কিছুটা সুস্থ থাকে তো একটা আশার আলো থাকলেও থাকতে পারে। কিন্তু ভবেশ কি আদৌ সুস্থ আছে? সে কি যজ্ঞ কুণ্ডের সম্মুখে বসে থাকার মতন পরিস্থিতিতে এখনো আছে? তাই ঈশ্বরই জানে। এই যে বাবু, আপনি কি এখানে কারো খোঁজ করছেন? তারানাথ তান্ত্রিকের ভাবনায় ছেদ পড়ল এক বৃদ্ধের ডাকে। তারানাথ তান্ত্রিক পেছন ফিরে তাকালেন এবং দেখলেন একজন 60 ঊর্ধ্ব বৃদ্ধ ব্যক্তি কাঁধে গামছা ঝুলিয়ে হাতে একটি জল ভর্তি বালতি নিয়ে সম্ভবত দালান বাড়ির ভেতরে এইমাত্র তার পেছনে এসে দাঁড়িয়েছে। বৃদ্ধটিকে তারানাথ তান্ত্রিক উত্তর দিলেন, হ্যাঁ খুঁজছি, এই বাড়ির কর্তা ভবেশ বাবুকে আমি খুঁজছি। তা আপনি কে? আগে বাবু, আমি এই বাড়ির কাজের লোক। ও তা বলছিলাম কি, আমার সাথে একবার আপনার কর্তার দেখা করাতে পারবেন? উনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন। ও ভবেশ বাবু আপনাকে ডেকে পাঠিয়েছেন? তা বেশ তো, চলুন না, চলুন ওনার ঘরে, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। ভবেশ বাবু কি নিচে আসতে পারবেন না? না বাবু, না, উনি তো ঠিক করে হাঁটতেই পারেন না। প্রায় 1 মাস খানেক হলেও উনি শয্যা গ্রহণ করেছেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে চলুন ওনার ঘরে গিয়ে ওনার সাথে দেখা করি আমি। হ্যাঁ বাবু, হ্যাঁ, একটু দাঁড়ান, আমি ওই জবা ফুলের গাছটার গোড়ায় একটু জল দিয়ে আপনাকে নিয়ে যাচ্ছি। এ কথা বলে বৃদ্ধ ব্যক্তিটি নিজের হাতে থাকা বালতিটির সমস্ত জল সেই শুকনো জবা ফুল গাছটির গোড়ায় ঢেলে দিলেন। এই দৃশ্য দেখে তারানাথ একটু অবাক হলেন এবং বৃদ্ধকে জিজ্ঞেস করলেন, জল দিয়ে কোনো লাভ আছে কি? গাছটি তো সম্পূর্ণ শুকিয়ে গেছে। যতই জল দিন আর ওকে জীবিত করে তুলতে পারবেন না। তা হয়তো আপনি ঠিকই বলেছেন বাবু, কিন্তু কর্তা আমাকে আদেশ দিয়েছেন যে প্রত্যহ অন্তত একবার হলেও এই গাছটির গোড়ায় জল দিতে। আসলে কর্তাবাবুর মা নাকি জবা ফুল খুব পছন্দ করতেন, তাই নিজের মায়ের স্মৃতিতে এই জবা ফুলের গাছটি তিনি বাইরে থেকে এনে এখানে রোপণ করেছিলেন। বুঝলেন, 1 মাস আগেও কর্তাবাবু যখন সুস্থ ছিলেন তখনও গাছটি নিজের টকটকে ঝাঁকড়া সবুজ পাতাগুলোকে মেলে ধরে দাঁড়িয়েছিল। কত সুন্দর লাল জবা ফুল ফুটতো গাছটির প্রত্যেকটি ডালে বাবু। কর্তাবাবু এক দৃষ্টে ফুলগুলির দিকে তাকিয়ে থাকতেন। তিনি আমাকে মাঝে মধ্যে বলতেন, বুঝলে সিধুদা, মায়ের কথা মনে পড়লেই এই গাছটার এখানে এসে দাঁড়াই আমি। তখন মনে হয় মা যেন আমার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু নিয়তির কি পরিহাস দেখুন, কর্তাবাবুও কোনো এক অজ্ঞাত ব্যাধিতে শয্যা গ্রহণ করলেন, আর
আর এই ফুল গাছটিও শুকিয়ে গেল। এই পর্যন্ত বলে বৃদ্ধ লোকটি থামলেন। তারপর পুনরায় বললেন, মাফ করবেন বাবু, অনেক অহেতুক কথাই হয়তো আপনাকে বলে ফেললাম। চলুন চলুন চলুন, আপনাকে কর্তাবাবুর কাছে নিয়ে যাই, চলুন। বৃদ্ধ ব্যক্তিটিকে অনুসরণ করে তারানাথ বিশাল দালান বাড়িটির অন্দরে প্রবেশ করলেন। এত বড় বাড়িতে আর কাউকেই দেখতে পাচ্ছি না যে। সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে উঠতে বৃদ্ধ ব্যক্তিটি উত্তর দিলেন, আসলে বাবু, এই বাড়িতে আমি এখন একাই কাজ করি। আরও দুজন আগে কাজ করত, কিন্তু বাবু তাদের কাছ থেকে সারিয়ে দিয়েছেন এই হপ্তাখানেক আগে। ও বাহ, তার মানে তুমি এখন একলাই এত বড় বাড়ির সমস্ত কাজ সামলাও, এই আর কি? সমস্ত কাজ বলতে ওই কর্তাবাবুর জন্য 3 বেলা খাবার তৈরি করা, আর সময় মতন তাকে ওষুধ খাওয়ানোর পাশাপাশি তার ঘরটিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এই আর কি। দোতলায় উঠে বৃদ্ধ ব্যক্তিটি একটি অন্ধকার ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন এবং বললেন, আগে বাবু, ঘরের ভেতরেই কর্তাবাবু আছেন, আপনি দাঁড়ান, আমি ঘরের ভেতরে ঢুকে আলোটা জ্বালিয়ে দিই। ঘরের অন্দরে কালো কুটকুটে অন্ধকার দেখে তারানাথ তান্ত্রিক কিছুটা বিস্মিত হলেন এবং লোকটিকে কিছুটা বলতে গিয়েও যেন চুপ করে গেলেন। দিনের বেলাতেও এই ঘরে বা কোনো আলো নেই কেন? এই ঘরে কেন নিস্তব্ধ এক থমথমে অন্ধকার বিরাজ করছে? এই প্রশ্নটাই হয়তো এখন আপনার মনে বিস্ময়ের সৃষ্টি করেছে, তাই তো বাবু? একটু অপেক্ষা করুন, ঘরে প্রবেশ করলেই বুঝতে পারবেন। তারানাথের মনের কথা বুঝতে পেরে বৃদ্ধ ব্যক্তিটি কথাটি বললেন এবং অন্ধকার ঘরটির ভেতরে প্রবেশ করলেন। ভেতরে আলো জ্বালিয়ে তিনি তারানাথ তান্ত্রিককে ডাকলেন। তারানাথ তান্ত্রিক ঘরে প্রবেশ করলে বৃদ্ধ ব্যক্তিটি শয্যার উপর চাদর মুড়ি দেওয়া একজন ব্যক্তির দিকে নির্দেশ করে বললেন, ওই যে কর্তাবাবু, সারা শরীর চাদর মুড়ি দিয়ে ঘুম হচ্ছে, আপনি ওনার কাছে গিয়ে ওনাকে ডাকুন না, ডাকুন। তারানাথ তান্ত্রিক শয্যায় শায়িত, মাথা থেকে পা পর্যন্ত চাদর মুড়ি দেওয়া সূক্ষ্মদেহী ভবেশকে ডাকতে শুরু করলেন। ভবেশ, ও ভবেশ, এই ভবেশ। কয়েকবার ডাকাডাকির পরও কোনো সাড়া না পাওয়ায় তারানাথ এবার শয্যায় শায়িত ভবেশের মুখ থেকে চাদরটির খানিকটা সরিয়ে ফেললেন। চাদর সরাতেই ভয়ঙ্কর এক দৃশ্য দেখে তারানাথ তান্ত্রিক চমকে উঠে কিছুটা পিছিয়ে এলেন। আরে, এটা তো নরকঙ্কাল, ভবেশ কোথায়? তারানাথ তান্ত্রিকের কথা শুনে তার পেছনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ ব্যক্তিটি অট্টহাস্যে ফেটে পড়লেন। তারানাথ তান্ত্রিক দেখলেন সেই বৃদ্ধ ব্যক্তিটি পুরুষালী গলার পরিবর্তে এক ভয়ঙ্কর মেয়েলি গলায় হাসছে এবং ধীরে ধীরে একটি ভয়ঙ্কর নারী মূর্তি ধারণ করছে। বিকট মূর্তি সেই নারীর নিজের সম্পূর্ণ স্বরূপ প্রকট হতেই তারানাথ তান্ত্রিক তাকে দেখে বলে উঠলেন, কর্ণ পিশাচিনী। নারী মূর্তি বিকট কণ্ঠে হাসতে হাসতে বলে উঠল, আমি কর্ণ পিশাচিনী। আর তুই যে ভবেশের খোঁজ করছিস তাকে আমি ভক্ষণ করেছি। শুধু তার দেহের অবশিষ্ট কঙ্কালগুলোই এখন পড়ে আছে। এবার তোকে হত্যা করে ভক্ষণ করব আমি, দেখ। কর্ণ পিশাচিনী এবার নিজের মায়া দ্বারা ঘরটির সমস্ত খোলা দরজা জানালাগুলো বন্ধ করে দিল। নিজেকে আবদ্ধ দেখে তারানাথ তান্ত্রিক কিন্তু কিঞ্চিত পরিমাণও ভয় পেলেন না, বরং দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, যে তোকে নিজ সাধনা দ্বারা এই ভূতলে প্রকট করলো তাকেই তুই হত্যা করছিস? ছি 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 ছি। আসলেই তুই দেবী হওয়ার যোগ্য নোস। তুই প্রবৃত্তিগত দিক থেকে এক ঋণাত্মক শক্তি, বুঝেছিস? কর্ণ পিশাচিনী ক্রুদ্ধ স্বরে বলে উঠল, আমি তো এই মর্তভূমিতে প্রকট হতে চাইনি। ও আমাকে সাধন বলে এখানে জোর করে টেনে এনেছে। আমি যেমন ওর কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম,
একইভাবে ভবেশও আমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। ও ওর প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি, তাই ওকে আমি হত্যা করেছি। এখন ওর সম্পূর্ণ বংশকে ধ্বংস না করলে আমার ক্রোধাগ্নি শান্ত হবে না, আর আমি ওই ভুলক থেকে মুক্তি পাবো না। তাই আগে তোকে হত্যা করব, তারপর ওর একমাত্র বংশধর ওর ভাই রমেশকে হত্যা করে আমি চিরতরে মুক্ত হব। ঘরের আলোটিও এবার নিভে গেল, আর এই সুযোগে চতুর কর্ণপিশাচিনী তারানাথের উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু সেই মুহূর্তে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। তারানাথ তান্ত্রিক হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন। আবদ্ধ ঘরে তারানাথকে না পেয়ে পিশাচিনী ক্ষোভে চিৎকার করে উঠল। তুচ্ছ মানব, তুই আমার সাথে ছলনা করছিস। তুই বোধহয় আমার ক্ষমতা সম্পর্কে অবগত নোস। তোর তুচ্ছ মায়াকে এখনই নিজের শক্তি দ্বারা বিনষ্ট করছি আমি। দাঁড়া। পিশাচিনী সেই নিজের শক্তি প্রয়োগ করতে যাবে, অমনি দালান বাড়ির বাইরে থেকে ভেসে এলো তীব্র অট্টহাসির আওয়াজ। তুই কার উপরে নিজের শক্তি প্রয়োগ করবি পিশাচিনী? আমি তো ওই কক্ষের মধ্যেই নেই রে। একবার বাইরে প্রকট হয়ে দেখ আমি এখন কোথায়। তারানাথের কথা শুনে পিশাচিনী সোজা দালান বাড়ির সর্বোচ্চ স্তম্ভে প্রকট হয়ে দেখল তারানাথ দাঁড়িয়ে আছে দালান বাড়ির সীমানার বাইরে অবস্থিত কাঁচা সড়কটির উপরে। তারানাথকে দেখে পিশাচিনী এবার উনাকে হত্যা করার জন্য চোখের পলকে তার দিকে ছুটে গেল। কিন্তু আশ্চর্যজনকভাবে দালান বাড়িটির সীমারেখা থেকে বাইরে বেরোতে গিয়ে কোনো এক অদৃশ্য দেওয়ালের বাধা প্রাপ্ত হয়ে পুনরায় বাড়ির দিকে ছিটকে গেল। এই দৃশ্য দেখে তারানাথ তান্ত্রিক পুনরায় অট্টহাসে ফেটে পড়লেন। তারপর নিজেকে কিছুটা সংযত করে বললেন, এই বাড়ির সীমারেখা তুই আর পেরোতে পারবি না রে পিশাচিনী। তোকে মন্ত্র দ্বারা এখানে আবদ্ধ করে ফেলেছি আমি। এই বাড়িটিকে দেখা মাত্রই আমি অনুধাবন করে ফেলেছিলাম যে এখানে আর কোনো জীবিত মানুষের বসবাস নেই। তাই তো নিজ মায়া দ্বারা গাছের একটি ডাল ভেঙে রমেশের মনে আতঙ্কের সৃষ্টি করে এখান থেকে ওকে অন্যত্র পাঠিয়ে দিলাম। তারপর মন্ত্র দ্বারা নিজের একটি স্বরূপ প্রস্তুত করে গৃহের অন্দরে পাঠালাম, যাতে আমি তোর অভিসন্ধি সম্বন্ধে জানতে পারি, আর নিজে বাড়ির বাইরে উপস্থিত থেকে তোকে মন্ত্র দ্বারা আবদ্ধ করার ক্রিয়া শুরু করলাম। এখন তুই পুরোপুরি এই গৃহের অন্দরে অবস্থিত। রমেশকে ফাঁদে ফেলতে গিয়ে তুই নিজেই এখন আমার ফাঁদে পড়ে গেছিস। এখন তুই যুগ যুগ ধরে এখানে আবদ্ধ থাকবি রে।